আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া, আমরা নামাজ পড়ে আবার এখানে হাজির হয়েছি। তাহলে আজকে আমাদের আলোচনা হচ্ছে বর্ণ পরিস্থিতি। বর্ণ পরিস্থিতি ওই দিকে কাজ দিয়েছিলাম, ওই দিকে হয়তো আবার একটু টান করবো, হ্যাঁ, তারপরে আবার আগে জায়গায় চলে যাবো। এবং প্রথম ক্লাসে ওরিয়েন্টেশনের দিনে এই কথাগুলো বলা হয়েছিল যে বর্ণ আচ্ছা চলে এখানে মূলত আমাদের জিহ্বা থেকে কোন অংশ থেকে কি বর্ণগুলো উচ্চারিত হয় এগুলো আসে। এখানে দেখেন জিহ্বার সম্মুখ অংশ থেকে যে বর্ণটা উচ্চারিত হয় সেটার নাম কি ই, আর পশ্চা থেকে যেটা হয়, কিন্তু পরীক্ষা এভাবে থাকবে না, পরীক্ষা থাকবে যে এই বর্ণ অথবা এই বর্ণ এটা কোনটার অবস্থান আছে, সংগৃহীত, অর্ধ সংগৃহীত, তারপর কি অর্ধ বিবৃত না বিবৃত, এই দুটা মনে রাখবেন। তারপরে এটাকে আপনি শব্দপাঠ রাখবেন ইউ, তুমি কি সংগৃহীত, তুমি সংগৃহীত অবস্থান নাই, ঠিক আছে, ইউ মানে টার্গেট করে রাখবেন কি ইউ, ইউ মানে তুমি না, যদি একসাথে বলে কি হয় না ইউ, হ্যাঁ, তারপরে তুমি কি সংগৃহীত অবস্থান। ওকে বলার পরে ওর পাশে তো আরেকজন আছে না, তাকে বলবেন ঠিক আছে, এও দেখেন এও মানে টার্গেট পড়ে রাখবেন, তুমি সংগৃহীত হও ইউ এ না এও কিন্তু, ঠিক আছে। যেমন আমরা ইংলিশে যখন ব্যবহার করি যে 1 2 3 অথবা 1 3 2 ব্যবহার করি না, বলে কি যে আমি ও অপরাধটা করছি ভাই, আপনি আইতে পারেন না, আপনিও কিন্তু, ঠিক আছে। আমরা যখন প্রোনাউনে যাব তখন এটা ব্যবহার করি, আপনিও কিন্তু। তার মানে হচ্ছে দেখেন তো অর্ধ সংগৃহীতটা কি এও, ওই তো আছে, শুধু আপনি এই দুটো টার্ম মুখস্থ রাখবেন ইউ এবং কি এও, ঠিক আছে। এবার যদি প্রশ্ন হয় যে এইটা কোথা থেকে, সম্মুখ না পশ্চাৎ, সম্মুখ, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে কি সম্মুখ, ঠিক আছে, আর এগুলো হচ্ছে কি সব পশ্চাৎ, কিন্তু এই দুটোর আইডেন্টিটি কি একটা সংগৃহীত। এবার যদি আসে উচ্চ, হ্যাঁ ইউ, আবার যদি এটা উচ্চ না থেকে এটা থাকে সংগৃহীত। এবার হচ্ছে উচ্চ বন্ধ, তারপরে উচ্চ বন্ধটা কি এও, সবাই কথা বলে মেমোরিতে নেই, ঠিক আছে, এও এওটা কি সংগৃহীত। এবার হচ্ছে নিম্ন মধ্য, ওটা তারপর তাহলে এটা এদিকে পড়ছে কি অর্ধ বিবৃত। এবার হচ্ছে দেখেন তো একদম নিম্নটা কি আয়ের অবস্থান কি দেখেন, এই তিনটা হচ্ছে সম্মুখ, এই তিনটা হচ্ছে কি পশ্চাৎ, আর এই তিনটা এটা কি মধ্য। তাহলে এটা হচ্ছে সরাসরি মধ্য, তাহলে মধ্যটা কি বিবৃত। আর দেখেন অবস্থান দেখেন একদম সকালে উচ্চ আছে কি, তারপর নিম্ন আছে, আর মাঝখানে কি উচ্চ মধ্য নিম্ন মধ্য। তাহলে এই কোডটা আমরা এখন মুছে করা যাবে ইনশাআল্লাহ, মেমোরিতে নেওয়া যাবে এখানে দেখেন এটা যদি ভাষা করতে না হয় এখানে আমরা মেমোরিতে নেই দেখেন এবার এখানে কয়টা বর্ণ আছে বলেন তো দেখি, এখানে 6টা বর্ণ, 7টা। এই 7টা বর্ণকে কি বলা জানেন, এইগুলো হচ্ছে মৌলিক স্বর, মৌলিক স্বর। তাহলে মৌলিক স্বর বর্ণ কয়টা, 7টা। ইউ ইউ না ইউ ইউ এটা মৌলিক, হ্যাঁ। এবার হচ্ছে যদি বলা হয় অনুনাসিক, অনুনাসিক বর্ণ কোনগুলো, অনুনাসিক বর্ণ হচ্ছে কোনগুলো, এই প্রত্যেকটার উপর যখন চন্দ্রবিন্দু দেব তখন এই সেটা কি হয়ে গেছে অনুনাসিক। তাহলে এখন দেখুন অবস্থা কোথায়, আলোচনা কিন্তু বাড়তেছে এখান থেকে। যখন এই প্রত্যেকটার উপর একটা করে চন্দ্রবিন্দু আসবে তখন কি হবে সেটা অনুনাসিক। তাহলে অনুনাসিক বর্ণ কয়টা, তাহলে যদি মৌলিক স্বর আসে কয়টা, 7টা। এরপরে 7টার অবস্থান কোথায় কি হবে দেখেন তো, এবার চলে এই যে 4, এই যে 2 এই 2 আবার এই 2, এই 4টে বর্ণ না, এটাকে বলা হয় অর্ধস্বর। এই 4টাকে কি বর্ণ বলা হয়, অর্ধস্বর। কোন 4টিকে অর্ধস্বর বলা হয়, ইউ ইউ এও, এই 4টে কি অর্ধস্বর, অর্ধস্বর। আচ্ছা অর্ধস্বরটা কি, এটা আবার বুঝছো, অর্ধস্বরটা কি
আচ্ছা এই বর্ণটা দেখেন তো, আপনি যত ইচ্ছা কত লম্বা করতে পারেন কিনা, চারিলে 5 মিনিট চাইলে তাই। আচ্ছা আপনি এবার এটাকে চারিলে টানেন তো দেখি, হবে না ই ই ই তারপরে টানা যায়? টানা যায় না। যেগুলোকে আপনি ইচ্ছা করলে কি কোন মাদের ক্যাটাগরিতে ফেলতে পারবে না, সেইগুলো হচ্ছে কি অর্ধস্বর, ঠিক আছে? আর যেগুলো কি ইচ্ছা করলে কি বড় করা যায়। আচ্ছা দেখেন তো, এটা ওয়া বলে সলিড থেকে দেই, এটা বলে চলে না? কিন্তু এইগুলো চালান দেখি। আচ্ছা এবার তাহলে বলেন তো দেখি, এই যে একটা ল আছে না, ল এর সাথে কি দিলাম, আ দিলাম, লা বলেন তো দেখি যায় কিনা, যায় স্যার যায়। আচ্ছা এর সাথে এবার দেখেন তো দেখি, লা টানতে পারেন কিন্তু শেষেরটা টানা সম্ভব না। তাহলে এখানে কয়টা স্বর আছে? এখানে দুইটা দ্বিস্বর। একটা আছে কি পূর্ণ স্বর, আর একটা কি দ্বিস্বর। এবার যে যে এই আকারে চললে তো টানতে হয়েছে আমাদের, তাহলে ল তো থেমে গেলেন, তাহলে কি বা তো শুরু হয়ে গেছে, ঠিক আছে? এই যে তাইলে এটা হচ্ছে কি স্বর, কয় স্বর? দ্বিস্বর। এবার 49 পর পিছিয়ে এসে বসে রাখছে, তারপরে কি স্বর কি দুইশো মানে এখানে অর্ধস্বর কোনটা, এর প্রশ্ন হচ্ছে। আচ্ছা এবার লাউ, ঠিক আছে? এবার বলেন তো দেখি এটা কি স্বর, তাহলে লাটা কি স্বর, আর এটা না, এখানে তো বলা যায় কিনা, বলেন না, তাহলে তো ভালো না। হ্যাঁ ওটা দেখে কিন্তু অসুবিধা টানতে পারবেন না। আচ্ছা আমরা তো সরে আসতেছি, আমরা ব্যাঙ্গলে যাচ্ছি না, ঠিক আছে? যদিও ওর ভিতরে আবার কি আছে, বয় ও আছে না, ওটা কি ও তো পূর্ণ, ঠিক আছে? তাহলে এটা মুখস্থ করতে পারবেন? অবস্থা দেন আমাকে পড়াই সবাই। ব্যাপারটা সংগৃহীত, তারপর হচ্ছে কি অর্ধ বিবৃত, আরেকটা কি শুধু বিবৃত, তারপর হচ্ছে কি মৌলিক, তারপর কি অনুরাশি। প্রথম চারটির অবস্থান কি আবার অর্ধস্বর, তারপর নিচের তিনটা হচ্ছে কি পূর্ণ স্বর। আর এবার কি প্রশ্নে আসছিল কি রবীন্দ্রনাথ ঠাকুর তার নামের শুরুতে এই বর্ণটা কেন লিখতেন? এমনিতেই এখানে কত বেশি আছে প্রশ্ন, এটা রবি ঠাকুর তার নামের শুরুতে কেন লিখতেন? আচ্ছা এবারে কেন লিখতেন? আমি আসলে জানিস। এবার হচ্ছে কি এই বর্ণটার আবিষ্কারকর্তা কি? মোহাম্মদ আব্দুল হাই। কিন্তু এটা কি আমরা সবসময় ব্যবহার করি? এটা তো হয় না। আচ্ছা এখান থেকে এবার কাকে প্রশ্ন করা যায় বলেন? কাকে প্রশ্ন করলে সবাই উত্তর দিতে পারবেন? আপনি এই কাজটা ব্যবস্থা করেন, নিবন্ধন পরীক্ষা দিয়ে আসার পদ্ধতি দেখেন, তিনটা হয় ইত্যাদি অথবা মাধ্যমিক অথবা প্রমাসক। একটা প্রশ্ন যদি না থাকে তাহলে এই দিনের ক্লাসে টাকা পেই আমাদের সবাই নাস্তা করা হবে, ঠিক আছে? এখান থেকে আপনি কম পাইবেন ইনশাআল্লাহ। কারণ টানা কয়েকটা বিশেষ এবং নিবন্ধনে এখান থেকে প্রশ্ন হয়েছে, কারণ এই টার্মটা আমাদের বাংলা ব্যাকরণের নতুন সংযোজন। এর আগে কিন্তু এটা ছিল না, আমরা যখন ব্যাকরণ করছিলাম এটা ছিল না। মনে চৌধুরীর বইয়ে আর মুফাজ্জলের বইয়ে এটা দেয়। নতুন যে বইটা সংস্কার করা হয়েছে এই ক্লাস 6 এর বই আছে, হ্যাঁ এখন সব নতুন ক্লাস বই। বুঝতে পারছি? গল্প তো বেশি গল্প না, আপনার বংশ বলে থাকে এবং মেহেদি দাঁড়ান, অনুরাশি বর্ণ কয়টি ও কি কি? কি কি না দেখে মনে হচ্ছে এবার বলেন বিবৃত বর্ণ কয়টি এবং সেটা কোথা থেকে উচ্চারিত হয়? উচ্চ, মধ্য না পশ্চাৎ? পশ্চাৎ, এক মার্ক মাইনাস। এবার বলেন দেখি ইউ রস্যই যেটা, এটা কোথা থেকে কোন বর্ণ? বলে থাকা যাবে না, বুঝতে কথা বলছে আপনাদের সবাই কি এটা পরীক্ষা হচ্ছে না, পরীক্ষা হচ্ছে না পারবেন? কোথা থেকে উচ্চ, উচ্চ সম্ভব আপনি তো এই বড় ধরছি পশ্চাৎ। আচ্ছা এটার নাম কি? সংগৃহীত না বিগৃহীত? সংগৃহীত। আচ্ছা বসে, সবাই কি বুঝতে হয়েছে এটা? বুঝছি সবাই? আচ্ছা জনতা তো আছে।
তাহলে আমাদের টোটাল ব্যঞ্জন কয়টা ছিল জানি? ব্যঞ্জন কয়টা ছিল টোটাল? 11টি 39টি। আচ্ছা, মাত্রা যুক্ত 30 সরি আচ্ছা 30 আর 9 29 39, তাই না? আচ্ছা এই 30টা কি ছিল? মৌলিক মৌলিক ব্যঞ্জন, মৌলিক ব্যঞ্জন আর তার সাথে 9 যোগ, ঠিক আছে? হচ্ছে কি 49। আচ্ছা এবার চলে দেখি এই 39টি বর্ণকে যে পর্যায়ক্রমে ভাগ করা হয়েছিল সেই ভাগগুলোকে আবার লিখতে হবে আমাদের। এই যে স্পর্শ বর্ণ ক থেকে ম পর্যন্ত প্রত্যেকটা কি লিখতে হবে কি আমাদের? লাস্ট শুধু আমাদের টাস্ক করে আসি। আচ্ছা বলেন তো র কি বর্ণ? এটা হলো এটা তো তারণ আচ্ছা এটা হচ্ছে কি তারণ জাত না ভাই নাই, রটা কি জাত? রটা হচ্ছে কম্পন জাত, ঠিক আছে? রটা কি জাত? কম্পন জাত বর্ণ। আচ্ছা এবারে এই দুটো কি বর্ণ? এই দুটো হচ্ছে কি তারণ অথবা তারিত বর্ণ, ঠিক আছে? এরপর লটা কি বর্ণ? ল কি বর্ণ? লটা হচ্ছে আমাদের পার্শ্বিক, বলে গেছেন কেন? লটা হচ্ছে পার্শ্বিক। স্যার আপনি ভুল বলেছেন, আপনি তো প্রথম সালে স্টুডেন্ট আমাদের। লটা হচ্ছে কি পার্শ্বিক বর্ণ। আচ্ছা ওটা কি বর্ণ? ওটা কি বর্ণ বলছিলাম? বেহা, কিন্তু এটা বইতে বেহা থাকবে না, এটা নাম কি? নীলি। কারণ এটা সবার সাথে কি ব্যবহার হয়, এইজন্য এটার নাম হচ্ছে নীলি। আচ্ছা বলেন তো দেখি আমাদের স্পর্শ বর্ণ কয়টা? 25টি। স্পর্শ বর্ণ কয়টা? 25টি। আচ্ছা তাহলে আমাদের এখানে ক, আচ্ছা আবার একটু রিপিট করি। ব ভ চ ছ জ ঝ, এরপরে ক খ গ তারপর ত খ দ ঘ, এরপর হচ্ছে ক খ গ ঘ কি ক খ কেন হয় নাই? ব মাত্রা তো অনেকগুলোরে আছে, এটারও আছে, এটারও আছে, এটারও আছে, এটারও আছে। ঠিক আছে? আচ্ছা চলে নাকি এই ক থেকে ম পর্যন্ত এই 25টা বর্ণ নাম কি বর্ণ? স্পর্শ বর্ণ। তাহলে স্পর্শ বর্ণ কয়টা? 25টা। তাহলে এটা শুরু, এটা হচ্ছে শেষ। ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণকে কি বর্ণ বলা হয়? স্পর্শ বর্ণ বলা হয়। এই যে এটা হচ্ছে ক, মানে কি কণ্ঠনালীয়, কি কণ্ঠনালীয় বর্ণ কয়টা? 5টা। এরপরে এটাকে আরেকটা বলা হয় কি ক বর্গীয়, এবং এটাকে বলা হয় হরফে কি হ্যাঁ একদম কণ্ঠ থেকে। তারপরে কি অবস্থান তালব্য। তার মানে তালব্য বর্ণ কোনগুলো? এগুলো হচ্ছে আমাদের তালব্য। তালব্য এটা হচ্ছে কি কণ্ঠনালীয়। এরপরে আর এটা হচ্ছে কি আর এটা হচ্ছে কি তাহলে এবার বলেন দেখি তালব্য। তাহলে আমাদের তালব্য বর্ণ কোনগুলো? তারপর কি হ্যাঁ তারপরে দন্ত, তারপর কি ওষ্ঠ। আচ্ছা এই বর্ণগুলোকে ওষ্ঠ বর্ণ কেন বলা হচ্ছে দেখেন তো? কি আমাদের ঠোঁট লাগবেই, ঠিক আছে? এবার দন্ত, এই বর্ণগুলো উচ্চারণের সময় কি দিবেই। তার মানে কি এবং কি তালু এর মাঝখানে যে অবস্থানটা সেখান থেকে এটা নাম কি মূর্ধন্য। তাহলে এখান থেকে যে বর্ণগুলো উচ্চারিত হয় এগুলোর নাম কি? হ্যাঁ এবার বলেন তো দেখি এই যে ক থেকে ম পর্যন্ত বর্ণগুলো আছে 1 নম্বরের সাথে 3 নম্বরের সম্পর্ক, এইগুলোর নাম হচ্ছে কি? এইগুলো উচ্চারণে কি শব্দের ধাক্কা কম লাগে, দেখেন, ঠিক আছে? তাহলে এগুলোর নাম কি? অল্প প্রাণ। তাহলে আমাদের অল্প প্রাণ বর্ণ কোনগুলো? কি নিচের দিকে পর্যন্ত, গ থেকে ব পর্যন্ত নিচের দিকে। জি তার মানে প্রত্যেকটা কি 1 3 1 3 1 3, ঠিক আছে? সূত্রটা হচ্ছে কি 1 3 1 3 1 3 এগুলো কি ঠিক আছে? এরপরে হচ্ছে 2 আর কি 4, তার মানে কি মহাপ্রাণ। মহাপ্রাণ। তাহলে বলেন তো দেখি মহাপ্রাণ বর্ণ কোনগুলো? 2 4 জোড়ায় জোড়ায়, তাই তো? তার মানে 2 2, ঠিক আছে?
তার মানে এখানে একটু লেখা হবে টু আছে, ঠিক আছে? এগুলো আছে কি বর্ণ? এগুলো কি বর্ণ? মহাপ্রাণ। কাইরুল আপনি কি বর্ণ দিয়েছেন পড়ায়? মহাপ্রাণ কোনগুলো? দুই আর চার। ওই যে আমাদের স্যার কথা বলেন আঙ্গুলে কোনটা হবে কিন্তু হবে না, আনসার বলছিল আঙ্গুলে। কোনটা আছে কোনটা? মহাপ্রাণ, ঠিক আছে? তাহলে মহাপ্রাণ বর্ণ কোনগুলো বলেন তো দেখি? এরপরে প্রথম দুটার নাম জানি কি ছিল? এই দুটার নাম হচ্ছে কি? ঘোষ না অঘোষ? অঘোষ। আমোদ। আর পরেগুলো কি? এই তিনটা হচ্ছে কি? ঘোষ। ঠিক আছে? দয়া করে ঘোষ। ঘোষ। তাহলে ঘোষ বড় কয়টা? কোনগুলো ঘোষ বড়? এইগুলো হচ্ছে ঘোষ, ঠিক আছে? আর এই দুটো কি? অঘোষ। তাহলে এবার বলেন দেখি ক থেকে গ পর্যন্ত ঘোষ বড় কয়টি? প্রথম দুটার নাম অঘোষ, পরের তিনটার নাম কি? ঘোষ। তাহলে প্রথম অঘোষ, তাহলে 2 4 6 8 10 তাহলে কি আর থেকে তাহলে অঘোষ আর ঘোষ বুঝতে পারছেন? এবং এইগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে নাসিক না শিক্ষক। এগুলো উচ্চারণে কি গুণ লাগে তাই না? আচ্ছা, তার মানে যদি প্রশ্ন আসে বিশেষ করে এইগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। আর ওই যে বৃত সংবৃত, ঠিক আছে? বিবৃত এগুলো থেকে অনুনাসিক মৌলিক। এখান থেকে আবার টেস্ট হবে আপনাদের। আচ্ছা, এই যে আমাদের ব্যঞ্জন বর্ণগুলো আছে না, ব্যঞ্জন বর্ণ কতগুলো রূপ আছে? একটা সংক্ষিপ্ত রূপ, একটা কি পূর্ণ রূপ, ঠিক আছে? আচ্ছা, সংক্ষিপ্ত রূপের ভিতরে একটা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি জানি বলে? কি বলে? ফলা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা। আপনি বলেন তো ফলা কয়টা? ফলা 10টা। আর কি বলতে পারবেন? 60টি। আর কি বলবেন? 6টি। কি কি বলবেন? বসেন। আচ্ছা বসেন। আচ্ছা দেখেন পাঁচটা। আচ্ছা একটু করে আমরা সমাধানে আসি। 5টা 6টা আলোচনা চলছে তো, এবার শুনেন। এই যে রহিম, বুঝছেন? শুনেন, রহিম খালেদার প্রেমে পড়ছিল, ঠিক আছে? সেজন্য রহিম কার প্রেমে? খালেদার প্রেমে। হঠাৎ, বুঝছেন? হঠাৎ কি হয়ে গেছে? হঠাৎ ঝগড়া লেগে রহিম মারা গেছে। রহিম মারা গেল। একটা গল্প লাস্ট। রহিম খালেদার সাথে কি প্রেম করছিল? লেখা তো যাবে না, ঠিক আছে? হঠাৎ ঝগড়া লেগে গেল। এটা লেখেন না, এটা লেখা লাগবে না, ঠিক আছে? রহিম কি গেল? মারা গেল। এটা শুনে এই যে খালেদার বান্ধবী আছে না, খালেদার বান্ধবী আফসোস করে কি বলছে জানে? ইস, যৌবনে বর্ণ। এসে বললো কে যৌবনে মরছে? রহিম মরছে। আচ্ছা, যৌবনটাকে তো কি কি বর্ণ আছে? জ ব ড ম র ল। এই ছয়টা হচ্ছে কি? মানে ব্যঞ্জন বর্ণে এই ছয়টা বর্ণ হচ্ছে না? হ্যাঁ, এই যে জ ফলা, ব ফলা, ন ফলা, ম ফলা, র ফলা, ল ফলা। যৌবনে বর্ণ। আপনি কিছু মনে রাখেন না, শুধু যৌবনে বর্ণ বলে ছয়টা ফলা আপনারা আঁকাই রাখেন, ঠিক আছে? আমি স্যার বলছিল 6টা, আপনি এটা করে বললো 5টা। এবার যৌবনে বর্ণ হলো 6টা, তারপরে 6টা নাই। 3 3 6 স্যার মনে মনে 6 আছে। হ্যাঁ এটাই। তাহলে তোমাকে অ্যাটম দাও লাগবে। এটা অ্যাটম নিয়ে আসতে তো আমার ফাস্ট। জলে বাদ মোসা করে সবাই পালা কয়টা? বলা আছে নাকি? আর বলো এটা বলো কালে। যৌবনে বর্ণ, ঠিক আছে? ফলা কয়টা? 6টা। কি 6টা? তার মানে হচ্ছে যৌবনে বর্ণ কয়টা ফলা? 6টা ফলা, ঠিক আছে? ইনশাআল্লাহ ফলার বলবো না আশা করি। যৌবনে বর্ণ। আচ্ছা, তার মানে পার্শ্বিক বর্ণ কোনটাকে জানি বলছিলাম? ল। পার্শ্বিক কোনটা? ল। কেন পার্শ্বিক ল বলা হয় বলেন তো দেখি? পার্শ্বিক আসলে উচ্চারণ উচ্চারণে আমাদের জীবনটা কি পাশে চলে যায় এদিকে, ঠিক আছে? মানে আমরা দ দা জ করি না, লেখা দেই এই সাইডে দেই, দুই সাইডে, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হয় কি বর্ণ? পার্শ্বিক বর্ণ কি? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে কোটি টাকার প্রশ্ন। পার্শ্বিক বর্ণ মোট কয়টা? একটা। পার্শ্বিক বর্ণ একটা, ঠিক আছে? এরপরে তারল্য জাত কয়টা?
দুইটি কম্পন কয়টা সিরিয়াল এগুলো সিরিয়াল লাগবে না, শুধু মনে রাখেন হয়ে যাবে বাসায় যে এই চ্যাপ্টার বলবেন আরো পেয়ে ক্লিয়ারলি ওকে কারণ জাতি কি আর এটা হচ্ছে কি র ঠিক আছে আমরা কিন্তু টেস্টে যাব বলছি কিন্তু হ্যাঁ কারণ কয়টা দুইটা কম্পন কয়টা একটা লিভিং কয়টা একটা এবার যদি বলা হয় দন্ত মূলীয় বড় কোনগুলো বলেন তো দেখি হ্যাঁ চাচুর এইগুলো আছে কি দন্ত মূলীয় দন্ত মূলীয় মানে কি এই যে আমাদের পার্শ্বিক যে ল এটা কি যেমন যেমন বর্ণ ল এটা কি জবর ল ঠিক আছে এই যে এখানে চারটি বর্ণ এই চারটি বর্ণকে কি বলা হয় দন্ত মূলীয় সালমান দন্ত মূলীয় বর্ণ কোনগুলো জবর ল দন্ত মূলীর মধ্যে স্যার ইয়া কম্পাউন্ড লিখে স্যার যে মানে এই কম্পাউন্ড বাইবেলের অর্থ কি ভাই হ্যাঁ এটা একটা প্রশ্ন উপরে যায় স্যার উপরে যায় খাবার একবার ভালো স্যার দুবার কথা না ভাগ্য পেয়ে গেছে হয়ে গেছে যদি আলাদা এক্সাম আপনি পরীক্ষা পাতায় বের আচ্ছা দন্ত মূলীয় আমাদের দন্ত বর্ণ কোনগুলো ছিল দেখেন তো এগুলোর সাথে এটা পড়ছে আছে নাই ওগুলো আরো নিচের অবস্থা না আমরা তো কত পর্ব আলোচনা করছি 25 পর্যন্ত নিচের থেকে আলোচনা করবে ভাই আচ্ছা নিচের গুলো সরাসরি কি দন্ত লয় ওগুলো হচ্ছে কি দন্ত মূলীয় যেগুলো দন্ত মূলীয় সেগুলো আমরা এখানে কাজ করছি ঠিক আছে তাহলে দন্ত মূলীয় কয়টা কি কি জবর ল কি ল জবর ল অনুনাসিক কয়টা অনুনাসিক কয়টা অনুনাসিক কয়টা চারটা নাসিক কয়টা নাসিক পাঁচটা অনুনাসিক চারটা মৌলিক সাত কয়টা অল্প প্রাণ কয়টা দশটা মহাপ্রাণ কয়টা 15টি অঘোষ কয়টি ঘোষ 15টি আচ্ছা আমাদের 10টি পড়ে মনে রাখতে ভুল হবে কিন্তু আমাদের মনে রাখতে হবে কি 1 3 2 4 আর বরাবর 5 আর 1 2 3 4 5 ঠিক আছে 1 2 অঘোষ তারপর কি 3 4 5 1 3 অল্প 2 4 মহাপ্রাণ ঠিক আছে জি বলুন অঘোষ হ্যাঁ এই যে অঘোষ এই যে এগুলো সব অঘোষ আর এগুলো ঘোষ তিনটে ঘোষ এগুলো ঘোষ আপনি খাতা লেখে টান দেন তাহলে হয়ে যাবে আপনাদের গাইডে আছে কিন্তু এগুলো এভাবে বলা নাই ওখানে বলা থাকবে কি বর্ণের প্রথম ও তৃতীয় দ্বিতীয় ও চতুর্থ আমরা কি করে একটা সব অঙ্কন করলাম যাতে আমাদের আরো ক্লিয়ার হয় ঠিক আছে বসেন আচ্ছা কারো প্রশ্ন আছে এখান থেকে আচ্ছা পড়াশোনা করে পাইনি পাঁচটি ছয়টা পড়াশোনা করে পাইনি 220 স্যার পাইনি কয়টা এটা কয়টা কি কি 1920 চন্দ্রবিন্দু কয়টা তিনটা এই তিনটাকে কি বলা হয় আচ্ছা বলেন দেখি এই বর্ণগুলো সবসময় কোথায় বসে মনের উপরে উপরে সাথে বিসিএস প্রশ্ন এই পরাশ্রী বর্ণগুলো কোথায় বসে উপরে এবং সাথে বসে স্যার আচ্ছা বাদ দিলাম এটা বাদ দিলাম কোথায় বসে সাথে বসে এক প্রদেশের সাথে ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের সাথে সাথে यस স্যার ডানে স্যার ডানে এটা শেষে বসে বিশেষ প্রশাসন কি শেষে বসে জি দুঃখ কিন্তু শেষে বসে নাকি শেষে ওটা শেষ তার কাছে আচ্ছা এটা শেষ করলাম আমরা আলোচনা ফিনিশ আচ্ছা কেউ বলেন দেখি কার মোট কয়টি স্যার প্রশ্নটা 8 স্যার 10টি বসো ডাক্তার তুমি শুনতে নাই কি 10টি স্যার 10টি কার কয়টি 10টি আর কলা আর কষ্টকে লিখতে হবে বাদ দিয়ে বাকি যা আছে তাই কারণ বাদ তো নিলে সবার সাথে ব্যবহার হয় এটা কি এটার কোনো অবস্থান নেই এবার বলেন বর্ণ আর অক্ষরের মধ্যে পার্থক্য কি একটা লেখার বিষয় বর্ণ ঠিক স্যার দুটো আলাদা বর্ণ হচ্ছে একটা লেটার অক্ষর আমাদের উচ্চারণে এক নিঃশ্বাসে যাওয়ার জন্য একটা বর্ণ আর অক্ষর ফারাক বলে কি বর্ণ হচ্ছে ধ্বনি লিখিত
ঘড়ি আর না স্যার স্যার ঘড়ি। আচ্ছা, তার মানে এটা হচ্ছে কি আমরা যখন বলবো তখন কি বর্ণ কি বলছে, যদি আমরা লিখি তাহলে সেটা হচ্ছে কি বর্ণ, আর যদি উচ্চারণ করি অক্ষর। আসলে কি তাই? আচ্ছা লিখিতটা হচ্ছে অক্ষর, আর আমরা কিন্তু ক্লিয়ার করতেছি আলোচনার মাধ্যমে। শুনেন, বসেন। আচ্ছা, লেটার পড়ছেন? লেটার মানে কি? আচ্ছা, সিলেবাস পড়ছেন? জি জি। সিলেবাস মানে কি? সিলেবাস মানে কি? অক্ষর। আমরা সাধারণ ইংলিশে সিলেবাস পড়াইছি 4 প্রকার, ঠিক আছে? বাংলায় অক্ষর আমরা পড়ি না। এটাই সিলেবাস শেখায়। এবার বলেন তো সিলেবাসটা কি? একটা শব্দকে যতটুকু উচ্চারণ করে শব্দটাকে উচ্চারণ করতে হয়, তাই না? যেমন এখানে যদি বলা হয় পেন, পেন শব্দটা কি ভেঙে ভেঙে পড়বো আমরা? এবার যদি বলা হয় এই যে কয়বার পড়বো? ঢাকা। এবার যদি আমরা বাংলাদেশ বলি তিনবার, তার মানে এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা আরেকটা অংশ, তাই না? এই যে এক একটা কি এক একটা ইউনিভার্সিটি। মানে কি প্রথমটার নাম কি? বলি ঠিক আছে, যা আছে তাই, ঠিক আছে। তার মানে অক্ষরটা কি বলেন? একক অনুপ্রাসে যে অংশটা উচ্চারণ হয় সেটার নাম কি? সেটার নাম কি? অক্ষর। এবার বলেন বাংলাদেশ, এখানে মোট কয়টা অক্ষর আছে? 3টা। বাংলাদেশ, কিন্তু আপনারা যদি ভাই এটাকে বর্ণ কাউন্ট করে তাহলে কিন্তু মহা 1 2 3 4 5 ঠিক আছে। তারপরে কি বাংলাদেশ কয়টা আছে? 3টা। বিশ্ব, তাহলে ভালো করে দেখেন কয়টা? ভালো করে দেখেন। আচ্ছা দেখেন কয়টা? কি তারপর কি? তারপর কয়টা? 5টা। আমাদের মনে হচ্ছে এখানে 3টা মনে হয়, তাই না? বিশ্ব, তারপর কি বিদ্যালয়, ঠিক আছে। তার মানে এখানে কয়টা অক্ষর আছে? মোট 5টা অক্ষর আছে। বর্ণ কিন্তু নয়, দিস ইজ অক্ষর, ঠিক আছে। সিলেবাস বর্ণ আর অক্ষর কি এক নয়, এই কথা কে বলছেন? এখন আমি বললাম কি বলবো? ব্যাকরণবিদ বলছেন। আচ্ছা, এবার বলেন তো দেখি আমাদের বাংলা ভাষায় যে কবিতাগুলো লেখা হয় কোনটার কি শেষে মিল আছে, কোনটার নাই? আচ্ছা, বাংলাদেশের কোন কবি সর্বপ্রথম মিল নাই এমন কবিতা আবিষ্কার করে? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল তাই তো না? হ্যাঁ, অমিত্রাকার, ঠিক আছে। মানে যার শেষে কি অক্ষরে মিল নাই, অনুপ্রাসের কি মিল নাই। এবার এই যে আমাদের বাংলা ভাষায় যে মোট শব্দগুলো আছে, তাই না? এই শব্দগুলোর কয়টা রূপ প্রধানত? একটা হচ্ছে কি আমাদের লেখি কয়টা, আরেকটা কি কথ্য, একটা আছে কি লেখ্য, আরেকটা কি লেখ্যটা কি আমরা লিখি, তাই না? এটার ভিতর কয়টা রূপ? একটা চলিত আর একটা কি সাধু। এবার এই চলিত আর সাধু ভাষার কতগুলো বৈশিষ্ট্য আমাদের জানা উচিত, তাই তো? আর চলিত ভাষার আরেকটা নাম বর্তমান প্রবৃত্ত, সেটার নাম কি? প্রবৃত্ত, ঠিক আছে। আর আঞ্চলিক কি? আঞ্চলিক চলিত একটা রূপ, ঠিক আছে, অঞ্চল ভেদে যেটা ভেরি হয়ে থাকে। আবার দেখেন চলিত ভাষা এটা কি ব্যাকরণের নিয়মকানুন মানে? ব্যাকরণের নিয়মকানুন মানে না। সাধু ব্যাকরণের কি শতভাগ নিয়মকানুন মানে। এই ভাষা কি পরিবর্তনশীল? সাধু ভাষা পরিবর্তনশীল নয়। এই ভাষাটা কি একদম সহজ সরল, আর এটা কি গুরু গাম্ভীর্যপূর্ণ। এটা ব্যাকরণ দরকার নাই, দরকার আছে নাটক, বক্তৃতা, সংলাপের জন্য সুইটেবল, আছে এগুলো কি চলে না। এখানে ক্রিয়া ও সর্বনামের কি সংক্ষেপ রূপ, আর এখানে কি পরিপূর্ণ একদম কি পূর্ণ রূপ। তাহলে এবার বলেন তো দেখি করছে আর করিতেছে, পক্ষীকুল বাসায় বসে কিসের বেশি করছে। আচ্ছা বলেন বাক্যটা ঠিক আছে না ভুল আছে?
ভুল আছে মিশ্রণ থেকে গেছে। এই গুরু যায় পক্ষী গুরু ভাষায় বসে মুসলিমগুলোর ভাষায় সাধু বসে বসিয়া কিসির মিসির করিতেছে। বসে তার চলতেছে তার মানে পক্ষী বলে এটা বলেছে তাই না? এটা যদি পাখি হয় তাহলে কি? আঞ্চলিক চলিত তাহলে এবার আমার প্রশ্ন হচ্ছে এই যে এখানে যে ভুলটা আছে ভুলটার নাম কি? গুরু চন্ডালী। আচ্ছা এবার আমাকে কেউ ক্লিয়ার করে দাও গুরু চন্ডালীটা কি? মিশ্রণ কি? আচ্ছা এটাকে যদি আমি একটু গল্প বানাই যেমন হয় দেখেন তো মানুষের ছবি আঁকা কি নিষেধ তাই না? আচ্ছা তবু তাকি আমি ভাই 8 মিনিট আছে। তবু আঁকি আর কি মন দিয়ে আঁকতেছি না তাই খারাপ হচ্ছে কিন্তু ছবি তো আঁকতে পারি আমি। আচ্ছা কি হচ্ছে স্যার? এটা হচ্ছে কি হাঁটু ঠিক আছে এগুলো আছে পায়ের পাতা ঠিক আছে না ছবি আঁকা আমাদের হারাম ঠিক আছে এটা হচ্ছে মুখ, ঠিক আছে এটা হচ্ছে গান ঠিক আছে হাত হাঁটু ব্রাহ্মণ অথবা ব্রাহ্মণ তারপর ক্ষত্রিয় তারপর কি বৈশ্য এরপর কি শূদ্র গল্প শুনে আমাদের হিন্দু সোসাইটিতে ওদের জাত প্রথা ছিল না আগে এখনো আছে এখন এটা কম আগে অনেক বেশি ছিল আগে তো ব্রাহ্মণের বাড়ির সামনে দেখি কোনো এই ভদ্রলোকরা কেউ যাইতে পারতো না যাইলে দূর দিয়ে যাইতে হতো আর যদিও যাইতো ছাতা মাথা এবং কি পাদুকা পায়ে ছিল না আর যদি খুব কাছের মানুষ হইতো দরকার হইতো তাদেরকে ডাকতো বসা জায়গা কিন্তু কি ইমরান বাড়িতে যাওয়ার পর নাকি ডেটল দিয়ে আবার হইতো ওইটা জায়গাটা ঠিক আছে এদের থট এদের চিন্তা ভাবনা এদের যে ব্রাহ্মণ এসেছে তাদের ভগবানের কোথা থেকে মুখ থেকে মুখ ভগবানের মুখ থেকে এই যে ধর্মীয় শাস্ত্রগুলো ব্রাহ্মণ এসেছে ব্রাহ্মণের মধ্যে তাদের তাদের কথা কি উদ্দেশ্য কি যে তারা এসেছে কোথা থেকে মুখ থেকে ভগবানের মুখ থেকে So, এটা এরপর ক্ষত্রিয়দের দেওয়া হয়েছে কি ভগবানের হাত থেকে এসেছে এই জন্য যেখানে যুদ্ধ সেখানে এদের অবস্থান এদের অবস্থা নাই এরা সবসময় যুদ্ধ করে ক্ষত্রিয়রা এরপরে বৈশ্য যারা ব্যবসা বাণিজ্য করে তারা কৃষি কাজ করে এগুলো হচ্ছে কি তাদের কি দিয়ে করা হয়েছে হাঁটু অথবা থাই ঠিক আছে উরু ঠিক আছে এই মানে কোমর থেকে নিচ পর্যন্ত এই অংশের জন্য আর একজন মানুষকে এক জায়গা থেকে আরেক চলাচল করার জন্য মূলত এই হাঁটুকেই মূলত দরকার এইগুলো হচ্ছে কি ব্যবসা বাণিজ্য কৃষি কাজ করার জন্য যাদের দরকার তারা হচ্ছে কি বসে এরপর সমাজের একদম ঘিরগিত মানে সব খারাপ কাজ তারা কি তার মানে একটা অবস্থান কি মুখ আর একটা অবস্থান কি পা। এই যে শূদ্রের ভাষা হচ্ছে চলিত আর এদের ভাষা হচ্ছে সাধু। ভগবানের কিছু থাকলো না স্যার সব শেষ। শেষ ঠিক আছে তার মানে কি সাধু কোথা থেকে এসেছে ব্রাহ্মণ থেকে একদম ব্রাহ্মণ মুখ থেকে চলিত কোথায় পা থেকে সাধু আর ব্রাহ্মণ যদি এক বাড়িতে থাকে দোষ কি চন্ডাল মানে কি এই দেখেন এদেরকে বলা হয় গুরু ব্রাহ্মণদের ঠিক আছে আর এদেরকে বলা হয় চন্ডাল ঠিক আছে চন্ডাল এই যে গুরু আর চন্ডাল যেখানে সেখানে আছে কি গুরু চন্ডাল ক্লিয়ার ঘটনা বুঝতে পারছেন এটা কিন্তু লিগাল হিস্ট্রি কিন্তু এটাই তার মানে গুরু মানে কি সাধু ব্রাহ্মণ ঠিক আছে আর চন্ডাল কি চন্ডাল কারা বলেন তো দেখি চলিত কারা চন্ডাল চন্ডাল কি আছে এর ভিতরে নাপিতরা চন্ডাল তারপরে ওই যে ডালিগুলো বলে না হ্যাঁ এবং এদের ভাষাগুলো হচ্ছে কি খাঁটি বাংলা ভাষা এদের ভাষাগুলো কি খাঁটি বাংলা এবং এগুলো হচ্ছে আমাদের অনার্য এবং আর্য জাতিগোষ্ঠী ঠিক আছে এগুলো থেকে কনভার্ট হয় কি তালিবান বলে গুরু চন্ডালী কি গুরু চন্ডালী এতকাল শুধু আমরা শুনতেছি এই দুইটা দোষ কিন্তু কেন এটা গুরু চন্ডাল হইলো কোথায় মুখ আর কোথায় পা আমরা পড়ছি না নিচে গোবরে তার মানে কি বিশৃঙ্খলা ঠিক আছে তার মানে এটা গুরু চন্ডালী দোষ কারণ বুঝতে সমস্যা হয়েছে তাহলে গুরু চন্ডালী দোষটা কি যে একই বাক্যের ভিতরে যখন সাধু আর চলিত ব্যবহার করব সেখানে কি আমাদের গুরু চন্ডালী দোষ হয় আমাদের এনটিআরসি নিবন্ধনে প্রায় গুরু চন্ডালী দোষের একটা দিয়ে বলে যে বাক্যটা সঠিক কিনা ঠিক আছে বাক্য সংশোধন ঠিক আছে কত পরিশোধ বাজারে দেখবেন যে একটা কি গুরু চন্ডালী দোষ দিয়ে রাখছে আচ্ছা একটা গুরু চন্ডালী দোষ ধরি দেখি কে কে বাড়ি করতে পারেন খাইতে
আচ্ছা সরাসরি হবে বলেন দোষ আছে আছে জুতা জুতা জুতো হবে ঢাকা যেতে আর যাইতে হবে যেতে যাইতে হবে যেতে। আচ্ছা এবার বাক্যটা আপনারা কি সাধুতে লিখবেন না চলিত লিখবেন চলিততে লিখবো। এখানে না বলা পর্যন্ত কিন্তু কোনো দোষ ধরা যাবে না না। ঠিক আছে কি চাচ্ছেন আপনি সাধুতে চাচ্ছেন না চলিত তাহলে সাধু রীতিতে কয়টা দোষ আছে সাধুতে লিখি আমরা তাহলে কয়টা ভুল আছে হবে সাধু এটা তো ঠিক আছে তাই না এটাও ঠিক আছে তাহলে শুধু কয়টা ভুল আছে একটা এবার যদি বলা হয় চলিততে কয়টা ভুল আছে চলিত আচ্ছা, কি করে চাইতে হয়? জুতা পরিয়া হ্যাঁ তারপরে এই দুইটা ভুল আছে হ্যাঁ এটা তো দুটো তারপরে কি করিয়া করিয়া যাইতে হবে। তাহলে যদি আমরা কি এটাকে সাধু বলি সাধুতে কয়টা ভুল সাধুতে আছে দুইটা ভুল ঠিক আছে এই যে একটা এই যে একটা এবার যদি বলি চলিত কয়টা ভুল চলিত আছে এটা ভুল এটা ভুল স্কুল তো ইংলিশ স্কুল তো চলিতের সাথে পারবে না এটা ঠিক আছে এটা তো ইংলিশ হবে হ্যাঁ সাধু আচ্ছা আপনার সাধু চলিত এটা বলো তো কোথায় দেখি এটা সর্বনাম ক্রিয়াতে দেখি। ক্রিয়ার মধ্যে, হ্যাঁ। আমরা কি নাউনি দেখছি কখনো হ্যাঁ আমরা। তার মানে এখন যদি আমরা এটাকে সমাধান এইভাবে নিই এগুলো বিদেশি শব্দ যা আছে তাকে এই আপনি তাই দেখবেন সাধু চলিত আমরা গেলাম না। মানে আপনার মনে যেটা খোটকা থাকবে ওই ধরনের প্রশ্ন ওরাও করবে না আশা করি ঠিক আছে আচ্ছা তাহলে কি সাধু চরিত শেষ ঠিক আছে আচ্ছা বলেন সালমান সাধু ভাষার 5টা বৈশিষ্ট্য বলেন একটু আগে বলছি কিন্তু তারপরে কি ওকে সাহায্য করবেন বলেন পারবেন না আপনি বলেন না না এই যে। 5টা বৈশিষ্ট্য আচ্ছা না ভুলে গেছেন আচ্ছা বসে তারপরে কেউ হেল্প করেন বলেন তাড়াতাড়ি বলেন কে বলবেন দাঁড়ান না তার কথা আর কেউ বলেন আপনি পারবেন না 5টা করা যাবে দেখেন সাধু ভাষা গুরু গম্ভীর আগ্রহ গম্ভীর হবে এক নাট্য এবং সংলাপে অবকাশযোগ্য এটা উপযুক্ত নয় 3 নম্বরে ক্রিয়াপদ ধর্ম হয় ক্রিয়া সর্বনামটি পূর্ণরূপ হয় তারপরে 4 নম্বরে নিয়ম মানে ব্যাকরণের পূর্ণ নিয়ম মেনে চলে হ্যাঁ পূর্ণ নিয়ম মেনে চলে তারপরে এগুলোতে কি শব্দ বেশি তৎসব ঠিক আছে তার মানে কি সংস্কৃত শব্দ বেশি তাহলে চলিত বলো আপনি শেষ আপনারাই বলেন আমি ইসলাম ওটাই কি বলছেন তা তো আমরা বুঝি না বলেন স্যার সমস্যা বলি চলিত হ্যাঁ তারপরে আর এতে সবরামে ক্রিয়া বন্ধু সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এরপরে এগুলো হচ্ছে প্রমিত শব্দমূল প্রমিত শব্দ তারপরে তদ্ভব এগুলো তদ্ভব হ্যাঁ এবং নাটক সংলাপ এগুলো উপযোগী এগুলো উপযুক্ত উপযোগী আর কিছু আছে এগুলোকে পরিবর্তনশীল তারপরে উত্তরশীল আর ওটা কি অপরিবর্তনশীল আচ্ছা এবার বলেন দেখি আমাদের ভাষাভাষীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান পৃথিবীতে কত পঞ্চম এটা হচ্ছে ষষ্ঠতম তাহলে এবার বলেন তো দেখি জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি চারটি ওআইসির হচ্ছে 4টি জাতিসংঘের হচ্ছে 6টি ঠিক আছে এরপরে জাতিসংঘের যদি কোনো দাপ্তরিক ভাষা হয় সেটা হবে বাংলা বাংলা এরপরে বাংলা ড্রা করা আছে এরপরে যেটা ইসলাম করে সেটার নাম কি বাংলা। বাংলা তাহলে এবার বলেন পৃথিবীতে যে ভাষা গোষ্ঠীগুলো আছে সেই ভাষা গোষ্ঠীগুলোর নাম কি হিন্দু ইউরোপীয় তারপর কি হিন্দু ইরানি ওই যে ইউরোপীয় অংশটা ইরানি বাবা তারপর আফ্রিকীয় তারপর হেলিও সেমিও তারপর কি অস্ট্রো এশীয় এশীয় না অস্ট্রো এশীয় তারপর কি কি করবো আরেকটা কি বলেন
আমি বলে গেছি আপনারা বলে পুরো বাপি দিয়ে দিয়ে দ্রাবিড় দ্রাবিড় আমি তো পারি তারপর সিরা চীনা তিব্বতীয় তিব্বতী এইগুলো হচ্ছে ভাষা পরিবার তিব্বত অঞ্চলের তিব্বত ঠিক আছে এইগুলোর নাম বলতে পারেন পৃথিবীতে ভাষা পরিবার টোটাল 6টা ভাষা পরিবার এলিয়াসেমিও দ্রাবিড় সিরা তিব্বতীয় 6টা নাম মুখস্থ করো সবার কাছে দেশের নামে দিবেকার ভাষা ভাষা এবং শিকার হয় বিদেশি শব্দ কিন্তু ওই ব্যাকরণগুলো যখন লিখিত হয়েছে ওই ভাষায় আছে ওই দুটোটাকে চেঞ্জ করা হয়নি আমরা তো জানি বিদেশি শব্দের সর্বদা কি হয় শিকার হয় ইরানীয় তারপরে যেটা হচ্ছে এই তো ইউরোপীয় সেটা কি পূর্ব সাইডে অংশটা ইরান ইরান হয়েছে ভাষাগুলো আসছে সেটা আছে ইন্দো ইরানীয় আর ইন্দো ইরানীয় ভাষার শাখা কয়টা দুইটা একটা আছে কেন্দ্র শাখা আর একটা কি শতম শাখা থেকে কি পশ্চিম থেকে যে ভাষার উৎপত্তি সেটা হচ্ছে কি বাংলা তাহলে আমাদের বাংলা ভাষা কোন ভাষার অংশ ইন্দো ইরানীয় হ্যাঁ যদি এটা থেকে এটা দেবো এটা না থাকলে এটা দেবো ঠিক আছে আর যদি এগুলো না থাকে কোন ভাষা পরিবারে ইন্দো তাহলে আমাদের বাংলা ভাষা কোথা থেকে এসেছে অস্ট্রিক ভাষা থেকে অস্ট্রিক কাদের ভাষা বাংলাদেশ অনার্য ঠিক আছে কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি বলছেন বাংলা কোন ভাষা থেকে এসেছে বাঙালি বলিত বাগদি তাই না এই ভাষা থেকে এসেছে বাগদি প্রাকৃত কত বছর আগে প্রায় 5000 বছর আগে 5000 বছর আগে বাংলা ভাষার জন্ম হয়েছে বাগদি প্রাকৃত ক্লাসে তো জোক আসতেছে না কিন্তু পড়া হচ্ছে স্যার আজকে আমি দেখি না স্যার কিন্তু কারণ আছে আপনি 10 মিনিট স্যার কারণ জোক ছোট কি বলছি জোসে হুজুরে গেছে বাংলা থেকে এসে এখানে চলে আসছে ভাই কে নেবে পায়রাসা পাছালা জি আর পৃথিবীতে মোট ভাষা আছে কতটি 3500 ঠিক আছে এটার হিসাব আলাদা আপনি গুগলে দেবেন 7,500 দেখাবে কিন্তু বাংলা ব্যাকরণ ঢোকে 3,500 টাকা নেবে ঠিক আছে আমাদের বই থেকে প্রশ্ন করা হয় ঠিক আছে 3,500 আর ভাষাভাষী দিক থেকে বাংলার অবস্থান কত ষষ্ঠ আমাদের এইগুলো তেমন লাগবে না ঠিক আছে এই ভাষাগুলো দরকার নাই সবাই মাস্টার কোন কথা অস্ট্রিক আমাদের যেটা অস্ট্রিক আসে আচ্ছা এক নম্বরে আছে বাংলা ভাষার কি রয়েছে বলে তো নিজস্ব কি আছে স্যার বাংলা ভাষার একটা লিপি আছে না হ্যাঁ ব্রাহ্মী লিপি আচ্ছা তাহলে বাংলা লিপি তাই তো বাঙালি এই বাংলা লিপি কোথা থেকে এসেছে বলেন ব্রাহ্মী বাংলা লিপি কি লিপি থেকে এসেছে এই লিপি থেকে তাই তো আচ্ছা এই লিপিটা কোথায় থেকে উদ্ধার করা হয় বাংলাদেশে চর্যাপদ শিওর নেপালের না আমাদের কোন জায়গা থেকে কোন জায়গা বাংলাদেশের স্যার এই যে আচ্ছা এই যে মালাপন্ন হ্যাঁ পণ্য হ্যাঁ এইটাই স্যার উত্তর ঠিক আছে হ্যাঁ এটা আছে পূর্ণনগর থেকে ঠিক আছে বানালো 12 জনে ঠিক আছে পূর্ণনগর থেকে আমাদের আবিষ্কার হয় কি লিপি রাম কি স্যার ব্রাহ্মী হয় বলছে তাহলে বাংলা ভাষা কি রয়েছে নিজস্ব লিপি রয়েছে এবার বলেন বাংলা ভাষা মোট লিপি কয়টি স্যার খন্ড সমস্যা হ্যাঁ বাংলা ভাষা মোট লিপি কয়টি অপশন দেন 50টা বর্ণ করছি আর 50টা বাংলা লিপি ঠিক আছে বাংলা ভাষা মোট লিপি কয়টি 50টি যে 50টা বর্ণ ওই 50টা কি বাংলা লিপি বলা হয় ঠিক আছে আচ্ছা আমাদের ভাষাগুলো কি পরিবর্তন হয় কখন পরিবর্তন হয়
আঞ্চলিক ভাবে স্থানকাল যদি প্রশ্ন আসে যে ভাষা কি পরিবর্তনশীল, ভাষা পরিবর্তনশীল নয়, ভাষা স্থানকাল পাত্রভেদে পরিবর্তনশীল, রূপান্তরশীল অথবা রূপান্তরশীল। আপনি কি আলোচনা চালাবো না আলোচনা দেব? স্যার ভালো লাগছে হয়ে গেছে স্যার শেষ করে দেন স্যার স্যার ইয়া রিকশা রিকশা পরিবর্তন একটু ডিপলি আলোচনা করা লাগবে। হ্যাঁ, টাকা দেখা আমাদের নোংরামির মতো এমনকি পানি বলে উত্তর হানি, ঠিক আছে? টাকাটা কয়েকটা কাছে ঠিক আছে? আমাদের বাংলা ভাষা যে অংশটা আছে এটাকে প্রথমত প্রকারে করা হয়েছে 4 ভাগে, তাই না? কি কি? ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, তারপর কি? বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব আর কি? অর্থতত্ত্ব। প্রথমটা কি তত্ত্ব? ধ্বনি। ধ্বনিতত্ত্ব, তাই তো? ফনেটিক্স। হ্যাঁ। এরপর 2 নম্বরটা কি? শব্দতত্ত্ব। বাক্যতত্ত্ব। মানে কি? মরফোলজি। হ্যাঁ। তারপরে কি? তারপরে বাক্য। সিনট্যাক্স। সিনট্যাক্স। তারপর অর্থ। হ্যাঁ। অর্থটা কি? অর্থতত্ত্ব। প্রত্যেকটা ভাষা মূলত 4টা অংশ। প্রথমে ধ্বনি, তারপরে আসে শব্দ, তারপরে হয় বাক্য, Semantics। তারপর হচ্ছে সিনট্যাক্স। তার মানে এই ধ্বনি তত্ত্বে কোন কোন বিষয়গুলো আলোচনা হয় এগুলো আমাদের নেক্সট ক্লাসে আলোচনা, ঠিক আছে? ধ্বনি তত্ত্বে কোনগুলো আলোচনা হয়, শব্দতে কোনগুলো হয়, বাক্যতে কোনগুলো হয়। সেই ক্লাসে থাকবে আমাদের শব্দ গঠন অনুসারে কয় প্রকার, অর্থভেদে কয় প্রকার, উৎস অনুসারে কয় প্রকার, একটা আছে 2 প্রকার, আর অর্থ অনুসারে 3 প্রকার, আর উৎপত্তি অনুসারে 5 প্রকার। এটা আলোচনা থাকবে নেক্সট। ধ্বনিতে কোনগুলো থাকবে এবং ধ্বনির দিকে সবচেয়ে গুরুত্ব ভাইটাল যে একটা টপিক সেটা আছে ধ্বনি পরিবর্তন, ঠিক আছে? সমীভবন, বিষমীভবন, তারপর কি প্রগত, ব্যঞ্জনযুক্ত, ব্যঞ্জন বিলুপ্ত, ঠিক আছে? আর অপিনিহিতি, যেমন অপিনিহিতি কি ছিল বলেন তো দেখি। আজি আছে না? দেখেন আজি একটা শব্দ, এটাকে যদি আপনি লেখেন আইস, মানে পূর্ণ এটা নাম হচ্ছে অপিনিহিতি, ঠিক আছে? একটা টপ টপ টপা টপ, ঠিক আছে? এটা কি বলা হয় আমরা নেক্সট ক্লাসে এগুলো আলোচনা করব, ঠিক আছে? ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমাদের যে অংশটা থাকবে সেই অংশ থেকে আশা করি যে 1-2টা